বাগান দরজাটা দিয়ে দাও। চার্জার চার্জার এই অ্যাপলটা বাদ দাও, সবচেয়ে জীবনে ভালো একটা কাজ করো। বেচার দরকার নাই, ওটা এইভাবে আলমারিতে পুরে রাখো, নিয়ে নতুন একটা দেন কেন এরকম অন্ধকার হলের পরিবেশ না হলে মুভি দেখে মজা আছে। আমি তো মুভি দেখতেছি আমরা, আসেন না কেন? এবার বাস ছেড়ে দিতে আচ্ছা না, স্টার্ট দিয়ে এবার আমি একটু যাত্রী গুনে নিই। তুমি ক্লাসের মধ্যে যেন কথা বলবো না। টিকিট চেক করতে লাগে। দেখো সবাই টিকিট কেটেছে কিনা। ঠিক আছে। আচ্ছা, আমরা নিউ ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের নাম দিলাম হচ্ছে ভ্যালিডেশন। হ্যাঁ, আমি এটা রেকর্ড করি। আমরা একটা ফোল্ডার করলাম, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে ভ্যালিডেশন। আগে এই ভ্যালিডেশন শব্দটার সাথে একটু পরিচিত হয়নি, যে ভ্যালিডেশন শব্দটা বললাম এটা আসলে কি, ভ্যালিডেশন অর্থ কি? ভ্যালিড মানে হচ্ছে কোনো কিছু যাচাই করা, কোন একটা জিনিস ঠিক আছে কিনা। হ্যাঁ, ভ্যালিডেশন মানে হচ্ছে আমরা ফর্ম ভ্যালিডেশন করতেছি, অর্থাৎ ফর্মকে যাচাই করতেছি যে এই জিনিসটা আসলে ঠিক মতো ইউজার ইনপুট দিচ্ছে কিনা, ইউজার কোনো ভুল করলো কিনা, সেই জিনিসগুলো এইগুলো মেনটেন করা হয় এই ভ্যালিডেশন শব্দটা বা এই সিস্টেমটাকে। তো এখানে আমরা একটা নতুন ফাইল নিচ্ছি। একটা HTML ফাইল লাগবে আমাদের, একটা JS ফোল্ডার করে নিই, জাভাস্ক্রিপ্ট লাগবে সেই জন্য। আর একটা CSS ফোল্ডার করব। এবার পুরো প্রজেক্টটা আমি কোডে ওপেন করব। আচ্ছা, তো আমাদের মেন যে ফরম্যাট ছিল সেই ফরম্যাটটা আমরা কি করলাম, বুটস্ট্র্যাপের সিডিএনটা অ্যাড করে ফেলি। কোথা থেকে আসলো? আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপ থেকে এখান থেকে আমরা সিডিএনটা নিই। হ্যাঁ, আমরা সবসময় লেটেস্টটা নেব। লেটেস্ট থেকে আমরা এই স্ট্যাটারটা নিয়ে যাই। তাহলে আমাদের কি হলো, সিডিএনটা অ্যাড হলো, তাই তো? এখন আমাদের যে লোকাল যে CSS ফাইলটা আছে সেটাও অ্যাড করে দিই, আর লোকাল যে JS-টা রাখছি আমরা সেটাও অ্যাড করে দিই। স্ক্রিপ্ট rc JS ফাইলটা কিভাবে অ্যাড করলাম দেখেন, JS ফোল্ডার থেকে আমি যেভাবে CSS ফাইলের লিংক আমরা অ্যাড করতাম, জাস্ট এখানে স্ক্রিপ্ট ট্যাগের আন্ডারে সোর্সের মাধ্যমে ওই পাথটা চিনাই দিলেই হয়ে যাচ্ছে।
আমরা এই লোকাল ফোল্ডারও তো ইউজ করতে পারবো হ্যাঁ ডাইরেক্ট ফোল্ডারও তো ওই যেটা হ্যাঁ তাও পারবো এটা তা তো সমস্যা নেই, কাজ করবে, তবে দেওয়া ভালো। আচ্ছা, তাহলে এইটুকু আমরা আগে সবাই রেডি করি। সবাই করেন এটুকু আগে। আমরা একটা ফর্ম তৈরি করি। কালকে কেন সেই কৈফিয়ত হবে? আচ্ছা, আমরা একটা টাইটেল দিই এখানে। হ্যাঁ, রেজিস্ট্রেশন। আচ্ছা, আমরা একটা ইনপুট বক্স নিলাম, আমরা একটা প্যাডিং দিই এখানে। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা ফিল্ড আছে, তাই না? এই তিনটা ফিল্ড নিয়ে আমরা আজকে এই ভ্যালিডেশনটা করব। তাহলে আমরা এই প্রথমটা ধরলাম যে এটা নাম হবে, এটা ফোন হবে, এটা মেসেজ হবে। ঠিক আছে, তো তার জন্য আমরা একটা প্লেস হোল্ডার অ্যাড করি। প্রথমটার জন্য আমরা দিচ্ছি হচ্ছে নেম, পরেরটার জন্য দিচ্ছি হচ্ছে ফোন। ওকে, আচ্ছা, এখন আপনারা এই আমি যতটুকু করলাম এই ফর্মটুকু বানায় ফেলেন এক্স্যাক্ট এরকম। ফোন নম্বরে মনে করেন নাম্বার কি যেমন আমার 11 নম্বর করে যাবে
হ্যাঁ সবই যাবে। পিছনের লাইটটা কি জ্বালানো আগে যাবে? ফর্মটা তৈরি করেন, তারপর দেখাচ্ছি। কিবোর্ড দেখা যাচ্ছে না। আমি কিবোর্ড দেখতে পাচ্ছি না। পিছনের মাঝখানেরটা জ্বালা দাও। এই ইনপুট ফোন মেসেজ এর প্রত্যেকটা থেকে আমার ডাটা নিতে গেলে আমাদের কি করতে হবে, এর প্রত্যেকটাকে এক একটা আইডি হিসাবে ধরতে হবে। যেরকম আমি যদি একটা উদাহরণ দেই যে আমাদের প্রত্যেকেরই মোটামুটি আমাদের একটা ন্যাশনাল আইডি কার্ড আছে, তাই না? তাহলে ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে এই যে আইডি একটা নাম্বার যেটা থাকে, এই নাম্বার যদি বাংলাদেশ সরকার সার্চ করে তাহলে এই সমস্ত তথ্যগুলো তার পেয়ে যাবে, তাই না? তাহলে স্পেসিফিক কিন্তু এই নাম্বারের সাথে আরেকজনের নাম্বার কিন্তু মিল নাই। তাহলে প্রত্যেকের আইডি নাম্বার ইউনিক থাকে এবং প্রত্যেকের ডাটা তাই সেই আইডির মধ্যেই জমা থাকে। অনুরূপ আমরা যদি এভাবে চিন্তা করি যে এই নাম এর ভেতরে যে ইনফরমেশনটা ইউজার দিচ্ছে তার জন্য আমরা একটা স্পেসিফিক আইডি ধরে নিচ্ছি, আবার ফোনের জন্য একটা আইডি ধরে নিচ্ছি, মেসেজের জন্য একটা আইডি ধরে নিচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা ইনফরমেশন রক্ষার জন্য আমরা এক একটা করে ইন্ডিভিজুয়াল আইডি ধরে নেব, নিয়ে ওই আইডির মধ্যে দিয়ে যে ইনফরমেশন ইউজার দিবে ওই ডাটাটা আমরা নেব। ঠিক আছে? তাহলে আমরা এই নেমের ভিতরে যে ডাটাটা ইউজার দেয় এই নেমের জন্য আমরা একটা নেম ফিল্ডে একটা আইডি রাখতে পারি না? তাহলে এখানে দিলাম যে ইউজার নেম, ঠিক আছে? অথবা শুধু নেম দিই, এত বড় না দিই, নেম দিলাম আইডি। আর ফোন নাম্বার যেটা দেবে সেটা ধরার জন্য আমরা আইডি দিলাম হচ্ছে ফোন। মেসেজের জন্য দিলাম আইডি মেসেজ। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ফিল্ডের জন্য কি করলাম, আলাদা আলাদা আইডি দিলাম। বুঝা যাচ্ছে? এই আইডি কেন দিলাম? এই আইডি হিসাবে আমরা ভ্যালুগুলো ধরবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এখন এই আইডি দিয়ে যখন আমরা ভ্যালু ধরবো তার আগে কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমাকে তো বুঝাইতে হবে যে ইউজার যখন এখানে ফর্মটা ফিল আপ করবে, করার পরে যে সাবমিট বাটনে প্রেস করার পরেই তো আমরা ডাটাটা পাবো, তাই না? তার আগে তো আমরা পাবো না। তাহলে সিস্টেমকে আমাকে ওইভাবে তৈরি করতে হবে যে আমরা যখন সাবমিট করব তারপরে আমরা ডাটাগুলো নিব। তাহলে সাবমিট যে করতেছি এটা বোঝাইতে হবে প্রথমে। তাহলে সাবমিটটা করতেছি আমরা এই বাটনকে, সাবমিট করা মানে কি প্রেস করা। তাহলে এই বাটনে যখন প্রেস হচ্ছে তখন একটা ঘটনা ঘটতেছে, সেই ঘটনাটা ঘটাচ্ছে হচ্ছে এই যে ফর্মের ভেতরে আমাদের একটা ইভেন্ট ফায়ার হচ্ছে। এই ইভেন্টের নাম হচ্ছে অন সাবমিট। এই অন সাবমিটের মধ্যে যদি কিছু না দেই তাহলে কিন্তু আমরা আসলে ঘটনা বুঝতে পারবো না। এর কাজই হচ্ছে যে এই বাটনটা সাবমিট হয়েছে কিনা সেটা চেক করা। ক্লিয়ার? এই বাটনটা প্রেস হয়েছে কিনা এ আমাদেরকে বলবে। তো যদি এখন অন সাবমিট লিখে আমি ভেতরে কোনো কিছু না দেই, এরকম ব্ল্যাঙ্ক রাখি, তাহলে কি হবে দেখি তো? কিছু হয়? জাস্ট পেজটা রিফ্রেশ হয়। কিন্তু যদি এইখানে আমরা একটা মেথড দিয়ে দিই অথবা একটা ফাংশন কল করে দিই তাহলে তো ওটা কল করবে, তাই না? তাহলে আমরা দেখি কাজ হয় কিনা। এই যে অ্যালার্ট, তো আমরা জানি অ্যালার্ট হচ্ছে একটা বিল্ট ইন একটা ফাংশন জাভাস্ক্রিপ্টের, এর কাজ হচ্ছে অ্যালার্ট দেওয়া। তাহলে অন সাবমিট মানে কি, যখন আমরা এই বাটনটাকে সাবমিট করতেছি তখন ওর কাজ অ্যাক্টিভ হচ্ছে। তাহলে যখনই আমরা এটাকে সাবমিট করব ও দেখবে যে আমার ভেতরে কোনো কিছু টাস্ক আছে কিনা। ও দেখতেছে আমার কাছে একটা অ্যালার্ট দিতে হবে, একটা টাস্ক আছে আমার। তাহলে এই টাস্কটা যখন আমরা সাবমিট করব তখনই পাবো। ক্লিয়ার? তাহলে এখানে আমরা একটা ঘটনা ঘটালাম যে আমরা সাবমিট করার পরে আমরা একটা রেজাল্ট পাওয়ার জন্য একটা ওয়ে করে নিলাম। এই ওয়েটা হচ্ছে এই যে একটা অ্যালার্ট দিয়ে একটা টাস্ক দিছিলাম আমরা। এখন কথা হচ্ছে যে এই অ্যালার্টটা তো জাভাস্ক্রিপ্টের বানানো একটা ফাংশন, এখানে আমরা একটা ফাংশন বানাবো, বানানোর পরে আমরা ওই ঘটনাগুলো আরো নিজেদের মতো করে সাজাবো। ক্লিয়ার? কোশ্চেন পরে বলতেছি, আমরা আগে জিনিসটা বোঝো। যদি আমরা অন সাবমিটের মধ্যে আমাদের কোনো একটা ফাংশন তৈরি করি তাহলে আমাদের আগে ফাংশনটা বানাইতে হবে। তাহলে সাপোজ এখানে আমরা যে জেএস ফাইল তৈরি করছিলাম, এই জেএস ফাইলটা আমরা একটু সাইডে ওপেন করি। এইখানে সাপোজ আমি একটা ফাংশন তৈরি করব। এখন ফাংশন তৈরি করতে গেলে আমাদের ফাংশন কিওয়ার্ড কিন্তু মাস্ট বি থাকা লাগবে সেখানে। হ্যাঁ, ফাংশন কিওয়ার্ড থাকা লাগবে এবং ফাংশনের নাম যেটা হবে সেই নামটা দিতে হবে। তাহলে ফাংশনের নাম দিচ্ছি আমি যে ফর্ম ভ্যালিডেশন। এখানে যে কোনো নাম হতে পারে। ফর্ম ভ্যালিডেশন ফাংশন দেওয়ার পরে আমার সিনট্যাক্সটা হবে এইরকম, মানে এটা যেটা ফাংশন তার জন্য আমাদের কি কি জিনিস দরকার। এই ফাংশনের সামনে একটা কিওয়ার্ড থাকতে হবে, ফাংশন নামের পরে আমার এরকম প্যারেনথেসিস থাকতে হবে,
প্যারেনথেসিস মানে হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, ঠিক আছে, এটাকে প্যারেনথেসিস বলা হয়। তো এটা একটা ফাংশন, এটা ফাংশনের একটা সিনট্যাক্স। তো এই ফাংশনটা আমরা বানালাম। এখন আমাদের সরাসরি কিন্তু আমরা এই যে যে সাবমিট করছিলাম, সাবমিট করার সময় এই ফর্মের ভেতরে কি একটা অ্যালার্ট কল করছিলাম, একটা অ্যালার্টের একটা ফাংশন কল করছিলাম। এখন আমরা আমাদের বানানো এই ফাংশনটাকে কল করব। তাহলে আমাদের এই ফাংশনটা যদি আমরা ওইখানে দিয়ে দিই, কপি করলাম, করে এইখানে রাখলাম, দিয়ে এটা সেমিকোলন দিতে হবে। দেওয়ার পরে কি হলো, অন সাবমিট যখনই কেউ প্রেস করবে এই ফাংশনটা কল হবে। এখন এই ফাংশন তো কল হলো, এর ভিতরে কিছু তো বলা নাই। যদি আমরা বলি যে এখানে একটা কনসোল করে কনসোল ডট লগ করি, এখানে বললাম যে ওকে, দ্যাট মিনস এবার কি হলো, আমাদের যখন এই ফাংশনটা রান হলো তখন এর ভিতরে দেখতেছে যে এখানে একটা কনসোল আছে, কনসোলের মধ্যে বলা আছে ওকে। তাহলে এই জিনিসটা কখন হবে, যখন প্রেস করবে তখন হবে। দেখি আমরা কাজ হচ্ছে কিনা। তাহলে আমরা এখানে কনসোলটা ওপেন করি। এই যে আমি কনসোল ওপেন করে নিলাম, এখন কি কোনো কিছু আছে? এখন কিন্তু আমাদের কোনো কিছু নাই, ব্ল্যাঙ্ক। তো যখন আমি এখানে সাবমিট প্রেস করতেছি তখন দেখেন ওকে এসে আবার চলে যাচ্ছে, তাই না? এই সাবমিট করার সাথে সাথে দেখেন ওকে আসতেছে আবার চলে যাচ্ছে। এই যে আসা যাওয়া, তার মানে কি সাবমিট যখন হচ্ছে তখন ডাটাটা নিয়ে ও রিফ্রেশ করে দেয় ইউআরএল, ঠিক আছে? এই রিফ্রেশটাকে আমাদেরকে আটকাইতে হবে। প্রথম কাজ হলো এটা। তাহলে যখন আমরা সাবমিট করলাম ওই ফাংশন কল হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওই ফাংশন কল হওয়ার পরে তো আমাকে তো কাজ করতে হবে, আরো ওরা আটকায় রাখতে হবে। তাহলে এই রিফ্রেশটা বন্ধ করার জন্য আমাদের এখানে বিল্ট ইন একটা কিওয়ার্ড আছে ইভেন্ট। এই ইভেন্ট হচ্ছে একটা প্যারামিটার, যে প্যারামিটারটা আমরা পাস করব এই ফাংশনের ভিতরে। এখন এই ইভেন্ট থেকে আমরা রিফ্রেশ অফ করার জন্য ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট ডিফল্ট DEFAULT, ঠিক আছে? এইটা কিন্তু আমার বানানো কোনো কাজ না, এটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন। তো এখানে ইভেন্ট, এই ইভেন্টের মধ্যে দিয়ে এই অবজেক্টটা, এই ফাংশনটা কল হয়, হইলে কি হয়, এটা তখন আর রিফ্রেশ করতে পারে না, ঠিক আছে? তাহলে দেখি আমরা এখন কাজ হচ্ছে কিনা। PREVENT, ঠিক আছে। এখন যদি আমরা সাবমিটে প্রেস করি তাহলে কিন্তু আমার ওকেটা স্টিল থাকতেছে, তখন কিন্তু আর রিফ্রেশ হয়ে চলে যাচ্ছে না। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, রিফ্রেশটা বন্ধ করে নিলাম। এখন আমাদের প্রত্যেকটা ইউজার যে ডাটা দেবে সেই ডাটাগুলো আমরা ধরবো। তো ইউজার তো যখন এখানে কিছু লিখলো, দিয়ে সাবমিট দিলাম, তো আমার তো কিছু আসবে না, কারণ আমি তো কোনো ধরার জন্য কোনো কিছু করি নাই। তাহলে ওই যে আমি আগেই বলছিলাম যে প্রত্যেকটা একটা ইউনিক আইডি থাকলো, ওই আইডি অনুযায়ী আমরা যে ইনফরমেশন আছে তার আইডি ধরে ডাক দিলেই কিন্তু ইনফরমেশনগুলো পেয়ে যাব, তাই না? তাহলে এখানে আমি কনসোল দরকার নেই, এখন আমি একটা একটা করে আইডির ভিতরে কি আছে সেটা দেখবো। তাহলে এখানে কি আছে, নেমের জন্য একটা আইডি ধরছিলাম নেম। তো আমি এখানে একটা ভেরিয়েবল ধরলাম যে লেট ইউজার নেম ইকুয়ালস টু গেট এলিমেন্ট বাই আইডি। এবার আমরা ওই নেমটা ধরব, নেম। জাস্ট এখানে কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভিতরে কি করছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নেম নিছি। এখন নেম কেন নিলাম বলুন তো একটু আমাকে কেউ? এইখানে নেম নামে একটা আইডি ধরছিলাম নেমের ভ্যালু ধরার জন্য, এই জন্য আমরা এখানে আইডিটা নেম ধরছি। এখন এর ভিতরে কি আসলে ধরছে কিনা সেটা একটু চেক করার পালা। তাহলে চেক করতে গেলে সবসময় আমরা কি করি, কনসোল ডট লগ, কনসোল ডট লগের ভিতরে এসে যদি আমরা এই ভেরিয়েবলটা রেখে চেক করি, কেন এই ভেরিয়েবল ধরলাম, কারণ এই ভেরিয়েবলের ভিতরেই বলে দিছি ইকুয়াল টু মানে অ্যাসাইন করে দিছি যে তোমার ভিতরে আইডিটা আছে, এই আইডিটার ভিতরে যা কিছু আছে তোমার ভিতরে রাখো, আর তুমি আবার এখানে আমাকে আউটপুট দাও তোমার ভিতরে যেটা আছে। তাহলে এই যে ইউজার নেম আমরা ধরলাম, এর ভিতরে আমরা যদি আমরা এখন এখানে সাবমিট করি তাহলে দেখবো যে ইনপুট টাইপ টেক্সটের ওই ফিল্ডটাকে আমরা ধরতে পারছি। তার মানে কি, ওইটার একটা যে আইডি ছিল, এই আইডির নেমটাই আমরা ধরার টার্গেট ছিল আমাদের। আমরা এখানে শুধু কি আইডিটা ধরছিলাম, তাই না? এখনো কিন্তু আমরা ভ্যালু পাই নাই। ভ্যালু পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে আইডির সাথে সাথে ডট ভ্যালু নামে অবজেক্টটাকে কল করতে হবে, ঠিক আছে? তাহলে এখন কিন্তু শুধু আর আইডি নেই, আইডির থেকে ভ্যালু পর্যন্ত আমরা চলে গেছি। তাহলে এখন যদি আমরা এখানে যদি বলি যে কোন একটা নেম,
সাপোজ এখানে কিছু একটা লিখলাম, লিখে যদি আমি সাবমিট করি তাহলে কিন্তু ওই নেমটা আমরা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে কিভাবে পেলাম? জাস্ট আইডি থেকে আমরা ভ্যালু অবজেক্টটাকে কল করলে কিন্তু ওই আইডির আন্ডারে যদি কোনো ভ্যালু থাকে সেটা আমাকে আউটপুটে দিয়ে দিল। আচ্ছা, তাহলে নেম যেভাবে ধরলাম বাকি দুটো ফিল্ডও একই সিস্টেম। তাহলে এখানে বলতেছি ইউজার ফোন, তাই তো? এখন আমার তো তিনটে ডাটাই সেট হয়ে গেল। এখন আমি চেক করি যে আমার তিনটা ডাটায় আসে কিনা। তাহলে এই ভেরিয়েবলটাকে আমি এখানে কমা দিয়ে দিয়ে দেখি যে ডাটা আসতেছে কিনা। বুঝতে পারছেন তো এটুক? আচ্ছা, এবার একটু দেখি যে আমার এখানে নেম দিলাম, ফোন দিলাম, মেসেজ দিলাম। দেওয়ার পরে আমি যদি সাবমিট করি তাহলে আমাদের দেখবো যে সব ডাটাগুলো আমরা ধরতে পারছি। ঠিক আছে? সব ডাটা তো ধরতে পারলাম। এইটুকু বুঝেছেন সবাই? এটুকু একটু করে ফেলেন আগে। তাহলে আমরা এখানে কিন্তু ডাটা পাচ্ছিলাম, ডাটা চলেও যাচ্ছিল। কেন? আচ্ছা, নাম্বারে ই দিলে নিচ্ছে কারণ নাম্বারে শুধুমাত্র ইটাই নেয়, আর কোনো কারণ নেই। নাম্বার ফিল্ডে শুধু ই নেয়, কারণ কি আমি জানি না আজও, শুধুমাত্র ইটা নেয়। আচ্ছা, তো এখানে দেখলাম ভ্যালু আছে। এইবার আমরা লজিক দেবো যে যদি ভ্যালু না থাকলে কি হবে, থাকলে কি হবে। ঠিক আছে? এখন লজিকের বিষয়টা যদি আসি তাহলে আমরা চলে যাব ইফ এলস লজিকে চলে যাবো। এবার ইফ, এটা হচ্ছে একটা কন্ডিশন। ইফ এলস দেখাছিলাম আগের ক্লাসে। তাহলে ইফের মধ্যে প্রথম যে প্যারেনথেসিস থাকে এটার মধ্যে হচ্ছে কন্ডিশন থাকে, এর মধ্যে আমরা কন্ডিশন দেবো। এখন কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমার এইখানে কন্ডিশন ট্রু হলে এই ব্লকে কাজ করে, যদি ফলস হয় তাহলে এলস ব্লক কাজ করবে। ঠিক আছে? যদি কন্ডিশন ট্রু হয় এই ব্লকে ঢুকবে, এই ইফের এই ব্লক। যদি ফলস হয় তাহলে এলস ব্লকে ঢুকবে। ক্লিয়ার? এটুকু হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে আমরা এখন একটা কন্ডিশন দিই যে এই যে ডাটাটা আমরা এখানে দিলাম, তাহলে এর ভিতরে কি ছিল? এর ভিতরে ইউজারের নেম পাচ্ছিলাম, তাই না? কনসোল করে তো দেখছি। তাহলে আমরা জানি যে এর ভিতরে ইউজারের নেম পাওয়া যায়। এখন এখানে শর্ত দিলাম যে যদি ইউজার নেম ডাবল ইকুয়ালস টু যদি এমটি হয়। এমটি মানে কি বললাম? ডাবল দুইটা কোটেশন দিয়ে, এখানে কিন্তু কোনো স্পেসও নাই। অর্থাৎ কি, ইউজার যখন এই ফিল্ডে কিছু না দিবে তখন কি হবে, এটা বোঝাবে যে না, এই ডাটাটা খালি আছে। আমরা শর্ত দিলাম যদি ডাটাটা খালি থাকে তাহলে কি হবে। সো ডাটাটা যখন খালি থাকে এই কন্ডিশনের মধ্যে আমরা এবার বলে দেবো যে কি হবে। তখন এই ইউজার নেম ধরো এখানে কিছু নাই, এটাও মনে করো খালি আছে, তাহলে এই দুটো কি ট্রু হয়ে গেল? দুটোই খালি। খালি যখন খালি মিলে যাবে তখন কি হবে, এখানে আমরা একটা রেজাল্ট শো করে দেবো ইউজারকে। তো যেহেতু আমরা ইউজার নেম এখানে ভ্যারিয়েবল আছে, এটা তো খালি হইতেও পারে, ভরাও হইতে পারে। সো এখানে ভ্যারিয়েবলের মধ্যে থাকবে, শুধুমাত্র এখানে বলে দেবো যদি এটার ভ্যালু এরকম ব্ল্যাঙ্ক থাকে, দেন আমরা এখানে একটা আউটপুট শো করবো। তাহলে আউটপুট দেখি একটা। এখানে আমরা আবার কনসোল চেক করব। কনসোলে বললাম যে ফিল্ড cannot be empty। জাস্ট এই মেসেজটা রাখলাম, আর এলস আপাতত আমি দিচ্ছি না। ঠিক আছে? বললাম যে শুধু যদি খালি থাকে তাহলে আমাকে মেসেজ দাও। আমাকে যদি আমি মানে টেক্সট দিয়ে সাবমিট করি তাহলে কোনো মেসেজের দরকার নেই। যদি খালি থাকে তাহলে আমার এটা আসবে। তাহলে এবার চেক করি, তো খালি তো আছেই। তো এখন আমরা সাবমিট করে দিই। তাহলে কি হলো? ফিল্ড ক্যানট বি এমটি। কিন্তু যদি আমি এখানে ডাটা দিয়ে সাবমিট করতাম তাহলে কিন্তু কিছু আসেনি। ঠিক আছে? আবার ক্লিয়ার করে দেখাই। যদি ডাটা অবস্থায় সাবমিট করি তাহলে কিন্তু কিছু আসতেছে না। কারণ কি, আমি কিন্তু লজিকে বলি নাই যে ডাটা পাইলে কি হবে, কিন্তু আমি শুধু বলছি যে ডাটা না পাইলে কি হবে। ক্লিয়ার? তাহলে এই যে কনসোলে যে মেসেজটা দিলাম, এই মেসেজটা তো আমরা কনসোলে তো আমরা চেক করার জন্য দিচ্ছি ডেভেলপমেন্টের পারপাসে। এটারে আমরা ইউজারের কাছে শো করব।
তাহলে ইউজারের কাছে শো করতে গেলে শোটা করব কোথায়? আমরা চাচ্ছি যে এইখানটায় শো করুক, যে এখানে যখন ও ডাটা না দিয়ে সাবমিট করবে সাথে সাথে এই ওপরে আমাদের একটা মেসেজ আসবে, ঠিক আছে? তাহলে এইখানে তো মেসেজের জন্য একটা জায়গা বানাতে হবে। তাহলে আমরা এইখানে এই যে রেজিস্ট্রেশন ছিল, এই রেজিস্ট্রেশনের পরেই আমরা এখানে একটা মেসেজ নিই। এখানে আমরা একটা আইডি ধরবো। আইডি কেন ধরবো? কারণ জাভাস্ক্রিপ্ট আইডি ছাড়া কাজ করতে পারবে না। তাহলে আইডিটা ধরে এখানে নাম দিলাম রেজাল্ট। রেজাল্ট নামে একটা আইডি রাখলাম, এর ভিতরে কোনো ডাটা নাই। আমরা এই রেজাল্টটাই এই রেজাল্টের মধ্যে, এই যে কনসোল লগের যে ডাটাটা, এইটাই আমরা এই রেজাল্টের মধ্যে পুশ করব, ঠিক আছে? তখন এখানে ইউজার দেখতে পারবে। তাহলে কনসোল ডট লগে আমরা যে মেসেজটা দিছি সেই মেসেজটা তো আমরা দেখার জন্য দিছি। তাহলে আমরা এই আইডিটা ধরবো প্রথমে, যে রেজাল্ট যেটা ক্রিয়েট করলাম এই রেজাল্টটা প্রথমে ধরবো। তাহলে এখানে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে রেজাল্ট রেজাল্ট, তাহলে আইডিটা ধরলাম। এখন আইডি ধরে এর ভিতরে তো আমরা ওই যে টেক্সট ঢুকাই দিছিলাম, মনে আছে? তাহলে ডট ইনার এইচটিএমএল ইউজ করতে হবে। ইনার এইচটিএমএল এর ভিতরে আমরা এই মেসেজটা দিয়ে দেব যে, আচ্ছা এখানে বলতে হবে নেম, ঠিক আছে? তাহলে আমরা যখনই এখানে ইউজার কোনো ডাটা না দিয়ে সাবমিট করবে তখন আমরা এইখানে মেসেজটা দেখতে পারবো যে নেম মাস্ট বি ফিল্ড আউট। ক্লিয়ার? শুধুমাত্র নেমের জন্য করলাম। এখন এটা তো কন্ডিশন দিলাম একটার জন্য, জাস্ট নেমের জন্য। এবার যদি আমি বলি যে আবারও যদি, মানে ও একবার চেক করে কিন্তু থেমে যাবে না। ইফ যখন এখানে কন্ডিশন পড়া শুরু করবে তখন প্রথম কন্ডিশন যদি রেজাল্ট যা আসবে সেভাবে দিল, দেওয়ার পরে এখানে যদি আমরা আবার বলি এইভাবে এলস ইফ, আবার একটা কন্ডিশন শুরু হয়ে গেল, ঠিক আছে? এই এর ভিতরে আমরা ইউজার ফোন চেক করতে দিব। আবার ইউজার ফোন যদি আমার এমটি হয় তাহলে কি হবে? তাহলে আমরা সেম জিনিসটাই দিয়ে দেবো, জাস্ট এখানে মেসেজটা অন্যরকম হবে। জাস্ট এখানে বলবো যে ফোন, বোঝা যাচ্ছে? জাস্ট এখানে এলস ইফ মানে কি, একবার চেক করে ও থামবে না, আবারও চেক করবে, এই ফিল্ডটাও চেক করবে। এই জন্য বলা হচ্ছে যে এলস ইফ। আবারও যদি চেক করতে বলি যে এখানে আমার ইউজার মেসেজটাও চেক করো, তাহলে এখানে হবে মেসেজ, বুঝা যাচ্ছে? তাহলে মেসেজের রেজাল্টটাও পেয়ে গেলাম। এর প্রত্যেকটা যদি আমার সম্পূর্ণ সবকিছু ঠিক থাকে তখন কি হবে? যে ইউজার প্রত্যেকটা ডাটাই, এখন আমরা এমটি চেক করছিলাম, কোনো এমটি দেয় নাই ইউজার, তখন কি হবে? তখন ওখানে একটা সাকসেস মেসেজ দেখাবো। এই যে যখন ইফের পার্ট শেষ তখন লাস্টে যে আমরা এলস বলে দেবো, এলস, ইএলএস। যখন এই কন্ডিশনগুলো সবগুলাই মিথ্যা হবে, ঠিক আছে, তখন এই এলসে চলে যাবে। তাহলে এলসে কি হবে? একটা সাকসেস মেসেজ দিতে পারি আমরা। তাহলে আমরা সেম জিনিসটা ধরে এখানে বলবো যে ডাটা সাকসেসফুলি সাবমিটেড। বুঝা গেল? তাহলে আমরা একটু টেস্ট করি এবার। তাহলে যখন আমার কিছুই ছিল না, এই অবস্থায় যখন আমি সাবমিট করছিলাম তখন কি বলছিল? নেম মাস্ট বি ফিল্ড আউট। শুধুমাত্র নেমের জন্য দিছে, কারণ কি প্রথমে কন্ডিশন দিছিলাম নেমের জন্য। ও দেখতেছে যে না, আমার কন্ডিশন ফিল আপ করতে হবে, দেখতেছে এমটি পাইছে, আমি একটা মেসেজ দেখাই দিই। এখন আমি যখন আবার ওই নেমটাকে কিছু একটা ভ্যালু দিলাম, দিয়ে যখন আবার একটা সাবমিট করলাম তখন ও বলতেছে নেম তো ফিল আপ হয়ে গেছে, তাহলে এবার ফোনে যাই, ফোনটা চেক করতেছে, ঠিক আছে? তাহলে এবার ফোনের ফিল্ডটা করি, এরপর আমি আবার সাবমিট করলাম, এরপরে বলতেছে মেসেজ মাস্ট বি ফিল্ড আউট। তার মানে ও কিন্তু বারবার চেক করে দেখতেছে যে ভ্যালু তো পেয়েছি, তাহলে যেটা নাই সেটার মেসেজ দেবো। বুঝা যাচ্ছে? তাহলে যখন মেসেজ দিয়ে দিলাম, এরপরে যখন আবার সাবমিট করব তখন বলতেছে ডাটা সাকসেসফুলি সাবমিটেড। বুঝা যাচ্ছে? এই হচ্ছে প্রসেস। যখন আমার প্রত্যেকটা ভ্যালুও পেয়ে গেল তখন আমাকে সাকসেসফুলি মেসেজটা দিয়ে দিল। এটুকু করে ফেলেন আপনারা।